দেখাই, একটু কাছে কাছে আসো। এটা হলো কনক চাপা ফুল। আমি জানি না যে এটা গাছটা ছোট দেখে ফুল ছোট হয় কি না, নাকি আসলেই এত ছোট। তো খুবই মিষ্টি সুগন্ধ, আর তার চেয়েও বেশি সুন্দর এই যে বীজ। আমার কাছে মনে হয় ওই ফুলটা যত সুন্দর, যত কনক চাপা ফুলের যত নাম শুনেছি, তার চেয়ে তো আমার এই বীজটাই বেশি ভালো লাগে। আমার এটা খুব রেয়ার গাছ। তা আমি আরও 2টা বাগানে আরও 2টা গাছ দিয়েছি, এবং আমার বাগানে একটা না থাকলে কেমন হয়। তো এই গাছগুলো আমাকে এনে দিয়েছে রিজা রহমান আর হাবিবুল ইসলাম শান্ত। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আবার একটুখানি কনক চাপা ফুল, এটা অনেকবার অনেকগুলো করে ফোটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুবই ভালো আছি, দেখতেই পাচ্ছেন একদম চতুর্দিকে আমার চারিপাশে ফুল আর ফুল। আমি একটুখানি রান্না শুরুর আগে আমার ফুলগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এই আমার স্থলপদ্ম, একটু কাছে আনো। এই স্থলপদ্ম, এটা রুয়েলিয়া, এটা হলো অনন্তলতা, গোলাপ আর অপরাজিতা। এখানে তুলসীর পাতা আছে। আমি তুলসী গাছ খুব পছন্দ করি। তুলসী গাছের মতো উপকারী বন্ধু খুব কম। আর এগুলো দারুচিনির পাতা। আমি এখানে আসলে গরম মশলা খুব, মানে তেজপাতার দারুচিনির পাতা রান্নাতে ব্যবহার করি, সেটা আমার খুবই ভালো লাগে। আর গোলমরিচের গাছ, সেটা না এমন বামন হয়ে আছে, মাটির সাথে কথা বলছে। আর হলো এই যে আমার শিউলি ফুল। গাছের নিচে একদম একদম সাদা হয়ে বলবো না, কারণ গাছটা অত বড় না, কিন্তু এত সুন্দর হয়ে পড়ে থাকে। তো আরেকটা রান্নায় আমি সেটা মালা করে খোপায় পড়েছিলাম, আর আজকে এখানে রেখেছি। এখন বলতে ইচ্ছে করছে, ফুল নেবে গো ফুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। মানে ফুল আর অশ্রু মনে হয় পাশাপাশি। তো ফুলের কি কোনো দুঃখ আছে? আছে, কারণ সকালের ফুল বিকালে ঝরে, অথবা রাতের ফুল ভোরে ঝরে। ওদের ছোট্ট একটা জীবন, সেই তুলনায় মানুষের জীবন অনেক বড় ফুলের তুলনায়। ফুল এত সুন্দর, ফুল কারো ক্ষতি করে না, ফুল মানুষকে উৎফুল্ল করে, মানসিক প্রশান্তি দেয়, কিন্তু আয়ু খুব কম, ছোট্ট আয়ু। আর মানুষের যতটুকু আয়ু, সেই আয়ুতে মানুষ অনেক ভালো ভালো কাজ করতে পারে। আমাদের ব্রত হওয়া উচিত নিবেদনের মতো। আমাদের ব্রত হওয়া উচিত মানুষের সেবা, মানুষের দুঃখে পাশে থাকা। তো আমি ইনশাল্লাহ সেই কাজে নিয়োজিত হয়েছি, হব। আমি আপনাদের কনক চাপা। আমার পরিচয়, আমি আপনাদেরই লোক, এই পরিচয় হোক। গানের আগে, মাছের চচ্চড়ির আগে কাব্য হয়ে গেল একটুখানি। আমি এখন রান্না শুরু করছি। আমাদের প্রখ্যাত শিল্পী শ্রদ্ধেয় মান্না দে গিয়েছিলেন, জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি পড়ে গিয়েছে। কিন্তু আজকে আমার খোপা থেকে এই ফুলটা পড়ে গেল। তো আমি মনে করি যে এটা দিয়ে একটা ছোট্ট একটা গল্প সাজানো যেতে পারে। তো সেই সুযোগ আমি কাউকে দিব না, আমি ফুলটা আবার পরে নিচ্ছি। আবার যদি পরে, কেউ দোষ ধরবেন না। গতকাল আমার নিশ্চিন্তপুরের ভাই, কাজীপুর, অবশ্যই কাজীপুর, নিশ্চিন্তপুরের ভাই জাহিদ একদম নদীর মাছ দিয়ে গেছেন। জানেন যে তার দুলাভাই অনেক দেশি মাছ, নদীর মাছ, বিশেষ করে যমুনা নদীর মাছ খুব পছন্দ করে। তো সেখান থেকে আমি 2 রকম পাঁচমিশালি মাছ আর কি, সেখান থেকেই 2 রকম মাছ আমি 2টা সালুন রান্না করব। এই মাছে আমি কিছুই দেব না, এটা লবণ দিয়ে ভিজে মেখে রেখেছিলাম, এখন এটা ফাইনাল ধোয়া হলো।
বিসমিল্লাহ। এখানে যা যা আছে সব আমার গাছের। তো আমি আর আগেও বলেছি এই গাছটা, তেঁতুলের গাছটা আমার না, গাছের যে মালিক উনি আমাকে বলেছেন আমি আজীবন ওনার তেঁতুল খেয়ে যাব। তো একটু কয়টা তেঁতুল পারলাম, কোনো একটা রান্নায় হয়তো আমি ব্যবহার করতে পারি। মশলা দিচ্ছি একটু রসুন বাটা, রসুন বাটার মধ্যে কাঁচামরিচ আসলো থেকে। যেহেতু আমি আদা বাটা দিব না, একটুখানি সর্ষে বাটা দিলাম, কারণ তরকারিটা একটু ঠিক হওয়ার একটা ব্যাপার আছে। সর্ষে বাটা, স্বাদ মতো নুন, ওই যে একটু একটু বলি এটা মনে হয় কেমন জানি লাগে, স্বাদ মতো নুন, হলুদ, গুঁড়া মরিচ, এটা একদম বগুড়ার মরিচ, আমাদের কোহিনুর আপার বড় মেয়ে, সে নিজের ক্ষেতের মরিচ মানে নিজেরা ভাঙিয়ে নিয়েছে, অনেক ঝাল। মশলাটা পুড়ে না যায় সেই খেয়ালটা সবসময় রাখা উচিত, কারণ পেঁয়াজি পুড়ুক আর মশলাই পুড়ুক, তখন যে সালনি রান্না করবেন সেটাই নষ্ট হবে। নষ্ট হবে মানে কি, পোড়ার গন্ধ হবে, মশলাটা কমে যাবে, মানে মশলার যে একটা আয়তন পরিমাণ সেটা কিন্তু পুড়ে যায়। মনে হয় আমার তেলের সাথে বা বাষ্পের সাথে মশলাটা কিছু উড়ে যায় বা নিচে ধরে গেলে তখন তো আবার সেটা একটুখানি কড়াই চেঞ্জ করে নতুন করে করা লাগে, তখন অনেকটা মশলা নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে রান্নাটা আসলে খুব যত্নের কাজ, খুব ভালোবাসার কাজ। এটা আমি করেছি জিরা আর একটু ধনে, তো জিরাটা কম আছে, ধনেটাই বেশি আছে, তো সেটা মাছে দেয়া যেতে পারে। আমি বলেছিলাম যে শুধু মাছ রান্না করব, কিন্তু এখন মনে হলো যেহেতু গাছের ধুন্দুল আছে, পাড়া আছে, আমি হাবিব ভাইকে বলি যে হাবিব ভাই যাই কিছু হয় অল্প বিস্তর আপনি তুলেন না, আমি একটু তুলবো। আর হাবিব ভাই মনে করে ম্যাডাম একদম অনেক কত কষ্ট করে সেই ক্ষেতের কাছে যাবে, আবার তুলবে রৌদ্রের মধ্যে, এগুলো মনে করে উনি ঢেঁড়স ধুন্দুল সব উনি তুলে ফেলেছেন। যাই হোক, তুলে ফেলেছেন, এখন আর তো কিছু করার নাই। মশলাটা কষানো হোক, আমি জালটা কমিয়ে দেই, দিয়ে একটুখানি কথা বলি। সেই ফাঁকে কোহিনুর আপা আমার ধুন্দুল কেটে দিচ্ছেন। এক জায়গায় মানে পথচারী আর কি, দুই পথচারী যাচ্ছিল, সেখানে পাখি ডাকছিল। তো একজন পথচারী বলল, বলতো পাখি কি কইতেছে। তো সেই পথচারী ছিল ছাত্র। তো ছাত্র বলতেছে বই পেন্সিল খাতা। তো যে জিজ্ঞেস করছে সে আবার বেকার মানুষ, সে বলতেছে না না, পাখি কইতেছে যে দুধ তৈরি সাইজ ছাতা।
তো ওই তখন একটা হিন্দু লোক ওখান দিয়ে যাচ্ছে, তো বলে যে চাচা পিসা বলেন তো পাখি কি ডাকতেছে? বলছে হরে কৃষ্ণ রাধা। তো তখন ওখান দিয়ে একজন হুজুর যাচ্ছে, হুজুর যাচ্ছেন, হুজুরকে বলেন হুজুর বলেন তো এই পাখি কি ডাকতেছে? তখন হুজুর বলল কি আর ডাকবে, বলতেছে আল্লাহ রসুল খোদা। তা এখন মানে কথা হলো যে পাখি কিন্তু কি ডাকছে সেটা কেউ জানে না। তো আমরা নিজেরা অনেক কিছু, মানুষরা অনেক কিছু নির্ধারণ করি, নিজের মতো করে ভেবে নেই এবং সব সময় বল নিজের কোর্টে আনার চেষ্টা করি। তো আমি কনক চাপা, আমি গান গাই, আমি গান গাই, এটা আমার বড় পরিচয়। আর তারপরে বাকি যা কিছু সব কিছু করি, সেগুলো শখের বশে, ছবি আঁকি, বাগান করি, সমাজকর্ম করি, সেগুলো তো আর এত প্রকাশ আমি করি না। তো যার জন্য যখন আমি রাজনীতির মাঠে নামলাম তখন তখন ওই আমার দলের ভিতরের লোকরাই তারা বলছে যে উনি তো মানে গান গায়, আবার এখন দেখি রান্নাও করে, তো সেখানে উনি রাজনীতির কি বোঝে? আমি কি বুঝি, আমি কিভাবে কাজ করি সেটা ভবিষ্যতে বলে দিবে ইনশাল্লাহ। তবে একটা কথা, যে শিল্পীরা কখনো মেধাহীন হয় না। শিল্পীরা আল্লাহ তাদের স্পেশাল হিসেবেই এই পৃথিবীতে পাঠান। যারা ছবি আঁকেন, যারা কবিতা লেখেন, যারা সাহিত্য লেখেন, যারা গান করেন, যারা এবং শিল্পী, বৈজ্ঞানিক, লেখক, এনারা কখনো মেধাহীন হন না। আর আমি অবশ্যই এটা বলছি না যে একজন যশার রাজনীতিবিদ মানে একদম দুধের রাজনীতিবিদ, তাদের যে জ্ঞান, তাদের যে প্রজ্ঞা, সেখান থেকে আমি শিখে নেব, কিন্তু আমি যে কিছুই বুঝি না তা না। তবে আমি রাজনীতি যদি না বুঝি কোনো অসুবিধা নাই, আমি মানব নীতি বুঝি। মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষকে কিভাবে কাছে টানতে হয়, মানুষকে কিভাবে ন্যায্য পাওনা দিতে হয়, সেটা আমি খুব ভালোভাবে বুঝি। আমি কারো পাওনা আটকে রাখার মানুষ না, এবং কাউকে মানে একদম প্রযোজ্য উপযুক্ত সম্মান প্রদান করতে আমার এক বিন্দুও পিছপা হব না ইনশাল্লাহ। আমার একটা অভ্যাস আছে, আমি খুব নরম সরম মানুষ, কিন্তু খুবই জিদ্দি। আমি যে কাজে হাত দেই সেই কাজ আমি করেই ছাড়ি। আমি রান্নার চ্যানেল যখন খুলেছি তখন অনেক রকম তিতা তিতা কথা আসতো, এখন দেখেন সবাই কিন্তু বুঝে গেছে যে উনি রান্না তো পারি, এটা কোনো ভুল কথা না, এখানে কোনো মিথ্যাচারণ নাই। আমি একদম জীবনের প্রথম খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল, শাশুড়ি মা কখনো বলেন নাই যে রান্না করো, রান্না করতে হবে, এই অন্তত এই তরকারিটা সবজিটা কুটে দাও, এতটুকুও বলেন নাই কখনো। আর মার ঘরে তো মানে পানিও চোখ বন্ধ করে খেয়েছি, এতই আদরের ছিলাম। তো তারপরে যখন রান্না একসময় মনে হলো যে রান্না শেখা দরকার, আমার হাজবেন্ড রান্না করলে আমাকে খুব বেশি ভালোবাসবেন, কারণ উনি সঠিকভাবে, সঠিক মাপে, সঠিক স্বাদে খাবার খেতে চান। আমি ওনার জন্যই রান্না শিখে গেলাম। তারপর থেকে আমি 3 বেলাই রান্না করি। একটু রুটি পরোটা এইদিকে আমার একটুখানি কমতি আছে, কিন্তু বাকি আমি একদম 200 জন মানুষের রান্না এক হাতে করতে পারি। তো আমি যে কাজে হাত দিই, আবার বলি, এই কথাগুলো আমার রাজনৈতিক। যে কাজে হাত দেই সেই কাজ আমি করেই ছাড়ি ইনশাআল্লাহ। এবং আমি খুবই বিশ্বাস করি, আসমানে যতক্ষণ ফয়সালা না হয় জমিনে ততক্ষণ তা ঘটে না। এই কথাটা বারবার বলি। অনেক কষ্ট সয়েছি, অনেক মানে নিষিদ্ধ ছিলাম, এর চেয়ে বড় নির্যাতন আর হয় না। আমি নিষিদ্ধ ছিলাম। যারা বলে যে উনি গান উনি অতিথি পাখি, তাদেরকে বলি আমি অতিথি পাখি না, আমি গানের পাখি। আমি গানের পাখি, বাংলাদেশের পাখি, কনক চাপা। আমাকে ছোট করে দেখার কিছু নাই। এবার মশলা কষানো শেষ, আমি মাছগুলো দিয়ে নিচ্ছি।
জালটা বাড়িয়ে দিই। পেঁয়াজ পাতা দিচ্ছি। আর একটা সালুন রান্না করব তো একটুখানি রাখলাম। একটু ধনে পাতা দেই। কাঁচামরিচ, এই পেঁয়াজগুলো আগে কাটা ছিল, একটু কেমন হয়ে গেছে। কিছু হবে, রান্না করলে সব। মাছগুলো এগুলো তো আর আমি তুলে রাখবো না, তো সবজি যেটা দিব একটা সাইডে রাখবো। অথবা সবজিটার উপরে দিই মাছগুলো। এখনও আমাদের এখানে শৈলা পাতা, রামধনি পাতা এগুলো এখনও বাজারে পাওয়া যাচ্ছে না। আর এবার আমার হাবিব ভাই সবজি ঠিকঠাক মতো হয় না দেখে পুরা জায়গায় ধান লাগায় রাখছে। কী যন্ত্রণা! পোলার ধান। আবার একটু জালটা কমাই, তারপরে আমি ঢেকে দিব। এত ছোট আলু ছেলা খুব কষ্ট। ছেলা যায় ইচ্ছে করলে, কিন্তু আমি ছিলব না। খাওয়ার পরে আর কিছুই বোঝা যাবে না, খাওয়ার সময় কিছুই বোঝা যাবে না। বটিতে কাটতে গিয়ে একটা কথা মনে হলো, রত্নাপা বলছে যে এইবার যদি বটি ছাড়া, ওনার নাকি বটি এত বছরের সংসার, ওনার বটি ঠিক মতো কাজ করতেছে না, তো বটি কিনতে হবে। ভাই মনে করিস তো একটা বটি কেনা লাগবে। এখানে আসলে সবসময় মনে হয় যে মানে আত্মীয় পরিজন সবাইকে নিয়ে আসতে পারতাম, তো সেটাই বেশি আনন্দের হতো। আমার বন্ধু আফরিন, রুমা, ওরা এখনও আসে নাই। রত্নাপা বলছিল একসময় যে সব সময় যখনই আমি আসব তখনই সে আসবে, কিন্তু জীবন একরকম আর কল্পনা একরকম, বাস্তব একরকম। বাস্তবায়ন করতে সেই গল্পটা অন্যরকম হয়ে যায়। চুরির জন্য অল্প একটু পাতা লাগবে, কিন্তু এটা তো একদম শিশু গাছ, তারপরেও এখন কাটি। বিসমিল্লাহ। আর লাগবে না।
মাটির যে কী অবস্থা আমি বুঝতেছি না। আমাকে কেউ যদি একটু হেল্প করতো, বুদ্ধি দিত, যারা কৃষিবিদ আছে, কৃষিবিদ ভাইয়েরা বোনেরা যারা অনেক এই বগুড়ার মাটিতে শাকসবজি ফলান, আমার অনুরোধ থাকবে তাদের কাছে যে আমাকে একটু বুদ্ধি দিবেন যে কি করে অন্তত মানে অনেক বেশি কিছু না, সাধারণ এই লাউ, শিম, মিষ্টি কুমড়া এই টাইপের সবজি, মানে একটা লাউ গাছ একদম অনেক শাক হবে, 2-4টা লাউ হবে, এটুকু হবে না? এই কারো যদি কোনো বুদ্ধি থাকে আমাকে বলতে পারেন। এখন আমি ছোট মাছের এই যে আলুটা এটা মাখানো শুরু করব। বারবার বলি যে মাখানোর মধ্যেই সব মুনশিয়ানা। সালুন মাখাতে মাখাতেই অর্ধেক হয়ে যাবে। এটাতে আমি গুঁড়া মরিচ একটু কম দিব। একটু রসুন, আমার সাহেব চলে এসছেন, বগুড়া গেছিলেন উনি। আমি একটু সরিষা বাটা দিলাম, এখন মাখাচ্ছি। এই মাখানোর সিস্টেমটা আমি আরও আগে 2-3 বার বলেছি। এরকম ভর্তা করা যাবে না, এরকম গোল করে একটা চাপ দিতে হবে, মানে আলুটা বা যে সবজিটা ওটা ভাঙবে না, কিন্তু এখান থেকে পানি বের হবে এক সময়। এবার আমি শুধু আলুটা মেখে নিয়েছি মশলা দিয়ে, এখন পেঁয়াজ দিচ্ছি, আবার একটু তেল দিচ্ছি, ধনেপাতা দিব। কেউ কেউ একদম শেষ সময় রান্না শেষ হলে ধনেপাতা দেয়, তো আমার সাহেব এটা পছন্দ করে। আমি বারবার ওনার কথা বলি, কারণ ওনার কথা মাথায় রেখেই আসলে আমি রান্না করি। আবার যখন মা থাকেন, প্রায়োরিটি বেসিসে মা থাকেন, তখন দেখেন আমি কিন্তু কোনো পানি টানি দিই নাই, মাখাতে মাখাতেই এই যে ঝোলটা বের হয়ে গেছে। মানে মানে বলা যায় যে অর্ধেক সালুর আমি হাতের মধ্যেই আগুন ছাড়া রান্না করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে আবার বলি যে আমি যখন যে কোনো কাজ করি ভালোবাসা দিয়ে করি। আমার না বন্দুকের নল দরকার হয়, না কোনো দুষ্ট শক্তি দরকার হয়, আমি ভালোবাসা দিয়েই সব কাজ করতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমার গ্রামবাসী, আমার গাজীপুরবাসী, সিরাজগঞ্জ 1 আসন, অনেকগুলো 17টা ইউনিয়ন, সমস্ত মানুষের ভালোবাসা অর্জন করব, তারপরে বাকি কথা। আমি রান্নার মাধ্যমে এই মেসেজটা দিচ্ছি। তারপরে তো সরাসরি ইনশাল্লাহ আমি শীঘ্রই আসছি। এই মাছটা, এই ছোট মাছটা আমার দাদিমাকে দেখেছি কলা পাতায় রেখে, এরকম করে রেখে জাস্ট একটা এই পেটের কাছে একটা এরকম টিপ দিয়ে এরকম বেছে নিতেন, কত দ্রুততার সাথে। সেই কত ছোটোবেলায় দেখেছি, এখনও মনে আছে। আমি এখন এটা মাখা হয়ে গেছে, চড়িয়ে দেব, 1 চিমটি পানি দিব। পানিটা এমনভাবে দিব যে ঘাটায় সিম পানি। এই পথে যাইতে ও পথে যাইতে ঘাটায় সিম পানি। আমার সালুন মাখানো হয়ে গেছে। আমি শাকটা এটা ধুয়েছি ভালো করে, শাকটাও সাথে সাথেই দিতে হবে, কারণ এটা হতে বেশি সময় লাগবে না। শাকটা উপর দিয়ে, এটা সালুন রান্না করছি, শাক দিয়ে মাছ ঢাকছি না।
ছড়িয়ে দিচ্ছি। এটার নাম হলো, মানে একটা তো চচ্চড়ি, এটার নাম পুরপুরি। সাইড দিয়ে এই যে পুড়ে গেছে, এটা ইচ্ছা করে পোড়ানো। আর এই যে দেখেন, এই যে তেল বের হচ্ছে, আর মাছগুলো একদম ভাজা ভাজা, নিচের পোড়া অংশটা ভাজা ভাজা, খুবই, এটার নাম পুরপুরি। এটা বগুড়া অঞ্চলে, সিরাজগঞ্জ অঞ্চলে এটা খায়। এটা আমি এখন বাড়বো না, বেড়ে দেখাবো না, আমি বরঞ্চ এই সালুনটা বাড়ি। পাখির যন্ত্রণায় কান ঝালাপালা। আমি একটু শেষে ধুন্দুল তো দিয়েছি, কিন্তু শেষে এই যে 2টা তেঁতুল, আমার এখনই মুখে পানি চলে আসছে। আমি সালুনটা ঢালি। একটু টকটকে হয়েছে, কারণ একদম বগুড়ার মরিচ, আর একটু ইচ্ছে করেই ঝাল দিয়েছি। এটা হয়ে গেল আজকের 2টা সালুন। একটা হলো একটু ট্যাংরা মাছের মতো সাইজের মাছ, আমি একদম সঠিক নামগুলো জানি না, যমুনা নদীর মাছ, সেটা দিয়ে গাছের ধুন্দুল দিয়ে 2টা তেঁতুল দিয়েছি। এটা খুবই ঝাল একটা, সামান্য একটু টক একটা সালুন, খুবই মজাদার। আর আরেকটা ছোট মাছ, ওই ছোট মাছটা কিন্তু কাচকি মাছ না, ওই মাছটা একদম যমুনা নদীর মাছ, এটা আর কোথাও পাওয়া যায় না। তো একদম ছোটোবেলায় দেখেছি দাদিমা রাঁধতেন। ওইটা শুধু পেটটা টিপে ময়লা বের করলেই, আর কিচ্ছু করতে হতো না, ভালো মতো ধুয়ে নিলে। তো ওটা কলা পাতায় করে মাছ আসতো, অথবা কলা গাছের ঠোঙ্গা না কিন্তু ঢোঙ্গাতে করে আসতো। এটা একটা, মানে কলা গাছের যে বাকলটা থাকে না, ওই বাকলটা দিয়ে একটা প্যাকেটের মতো কাঠি টাঠি দিয়ে আটকে দিত তারা। তো ওটাতে করে বেশি মাছ হলে ওটাতে করে আসতো। তা আমি চেষ্টা করি সবসময় শেকড়ের কাছে থাকতে, শেকড়ের গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, এবং নিজের জীবন শেকড়ের সাথেই পরিচালিত করতে। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, এভাবে আমার পাশে থাকবেন সারা জীবন। আমি আছি, আমি আপনাদের সবার জন্য অনেক দোয়া করি, সত্যি সত্যি দোয়া করি এবং ভালোবাসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।